নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম পেট ইন্স্যুরেন্স নিয়ে, বিশেষ করে পেট ইন্স্যুরেন্সের আন্ডাররাইটিং নিয়ে, কুকুর বা বিড়ালের যদি ইন্স্যুরেন্স করা হয়। আজকে আমি আলোচনা করব, যদি আপনাকে কোনো কারণে ক্লেম করতে হয় তার কি প্রসেস আছে, যদি আপনার কুকুর বা বিড়ালে ইন্স্যুরেন্স নেওয়া থাকে। আমি দীপ্তেন ঘোষ, আমি একজন আইআরডিএ দ্বারা স্বীকৃত কম্পোজিট এজেন্ট। আমি লাইফ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স এই তিনটি বিষয়ে কাজ করে থাকি। আমার সঙ্গে যোগাযোগ যদি আপনারা করতে চান, যদি ইন্টারেস্টেড থাকেন ইন্স্যুরেন্স করানোর জন্য, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। চলুন আজকে আমরা পেট ইন্স্যুরেন্সের ক্লেম প্রসেস নিয়ে কথা বলি। এটাকে আমি তিন চারটে স্টেপে ভাগ করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রসেসটা, যেটা অ্যাকশনটা, সেটা হচ্ছে ক্লেম ইন্টিমেশন। যদি একটা সিচুয়েশন আসে যেখানে আপনাকে ক্লেম করতে হবে আপনাদের পেটেদের জন্য, সেটা কি প্রসেস আছে? ধরুন খুব অসুস্থ হয়ে গেল, তাকে হসপিটালাইজ করতে হলো, বা আপনার বাড়িতে যে পোষ্যটি হয়তো হঠাৎ মারা গেল, বা একটা কোনো অ্যাক্সিডেন্ট হলো, তা সেই যে ক্ষতিটা হলো সেই ক্ষতিপূরণ নেওয়ার জন্য আপনাকে তো ক্লেম ইন্টিমেশন প্রসেসের মধ্যে যেতে হবে। তো তার স্টেপ ওয়ানটা হচ্ছে ক্লেম ইন্টিমেট কি করে করবেন। আপনাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ইন্স্যুরার, মানে ইন্স্যুরেন্স কোম্পানি যেখান থেকে আপনি বীমাটি করিয়েছিলেন, এই যে পেট ইন্স্যুরেন্সটা, তাকে জানাতে হবে। আপনি কিভাবে তাকে জানাবেন? তাদের ওই 24/7 কাস্টমার কেয়ার আছে, সেখানে ফোন করে জানাতে পারেন। সেখানে আপনি আপনার মোবাইল নাম্বার বলবেন, নাম বলবেন, তারা সহজে তাহলে আপনাকে আইডেন্টিফাই করতে পারে। বা আপনার কাছে যদি হ্যান্ডি থাকে পলিসি নাম্বারটা, পলিসি নাম্বারও বলে দেবেন। আপনি একটা মেল লিখেও জানাতে পারেন কাস্টমার কেয়ারকে, অথবা আপনার যে এজেন্ট যিনি এই পলিসিটা করে তাকেও জানাতে পারেন, তিনিও আপনাদের হয়ে ক্লেম করে দিতে পারেন। তবে আমি সাজেস্ট করব আপনি নিজেই যদি করেন, সেটা সব থেকে ভালো। এইটা করার পর কি হবে, ওই কাস্টমার কেয়ার আপনাকে একটা ক্লেম ইন্টিমেশন রেফারেন্স নাম্বার দেবে, যেটা ভবিষ্যতে আপনার এই পার্টিকুলার ক্লেম রিলেটেড ব্যাপারে যদি আপনি ইন্স্যুরেন্স সঙ্গে কোম্পানির সঙ্গে কথাবার্তা বলতে চান, আপনার ফার্দার প্রসেসিং এর জন্য এই ক্লেম রেফারেন্স নাম্বারটি আপনার একটা ইউনিক রেফারেন্স নাম্বার। পরবর্তী স্টেপ কি হলো? পরবর্তী স্টেপ টুটা হচ্ছে যে ক্লেম প্রসেস অ্যাপ্রুভাল অ্যান্ড সেটেলমেন্ট। তার মধ্যে কি হতে পারে? ট্রিটমেন্ট হতে পারে, যে কুকুরটি অসুস্থ হয়ে গেল বা বিড়ালটি অসুস্থ হয়ে গেল, তাকে হসপিটালাইজ করতে হলো, ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে গেলেন, তিনি একটা চিকিৎসা করলেন, এরকম একটা প্রসেস হতে পারে। তার ট্রিটমেন্ট রিলেটেড একটা খরচ হতে পারে, তার যে সেই ক্লেম করতে পারেন। তবে মনে রাখবেন, মানুষের মতো এই কুকুর বা বিড়ালের যে ইন্স্যুরেন্স হয়, যে পেট ইন্স্যুরেন্স, এখানে কিন্তু ক্যাশলেসের ব্যবস্থা নেই। আপনাকে খরচ করতে হবে, করে ওটাকে ক্লেম করতে হবে। এখানে ওই ক্যাশলেস অ্যাডমিশন যেটা মানুষের ক্ষেত্রে হয়, এটা কুকুর বিড়ালের ক্ষেত্রে হয় না, যদি হসপিটালাইজ করতে হয় বা কোনো ভেটেরিনারি ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। তা কতগুলো ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে, আপনাকে দেখতে হবে যে যদি কুকুরটি অসুস্থ হয়ে থাকে, তাকে আপনাকে হসপিটালাইজ করতে হবে। কুকুরটি বা বিড়ালটি যদি মারা যায়, তার জন্য একরকম অ্যাকশন নিতে হবে। বা একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে ওই পোষ্যটির, তার জন্য একটা অ্যাকশন নিতে হবে। তো যদি ধরুন এরকম একটা ঘটে যে ওই অসুস্থতা রিলেটেড, তাহলে ভেটেরিনারি ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে, যে ডায়াগনোসিস উনি করেছেন, ওই প্রেসক্রিপশনটার কপি রাখতে হবে, ডায়াগনস্টিক রিপোর্ট রাখতে হবে, এবং ওনাকে যে আপনি ফিস দিয়েছেন তারও বিল আপনার কাছে রাখতে হবে। কি কি মেডিসিন কিনেছেন তার বিল রাখতে হবে। তার যে বিভিন্ন রকম মেডিকেল টেস্ট আছে, যে ল্যাব রিপোর্ট, বা ধরুন এক্স রে করা হয়েছে, ভ্যাকসিন দেওয়া হয়েছে, সেসবের ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে। আর সর্বোপরি ওই যে পলিসি আছে, পলিসি যে ডকুমেন্ট, সেটাও আপনার দরকার হবে ক্লেম করার জন্য। যদি মনে করুন এরকম হতে পারে যে ওই পশুটি মারা গেল, আপনাকে যেটা করতে হবে, ওই ভেটের কাছ থেকে, ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে, যিনি সার্টিফাইড ভেটেরিনারি ডাক্তার, তার কাছ থেকে একটা ডেথ সার্টিফিকেট নিতে হবে। তাহলে আপনি পশুটির মৃত্যু হয়েছে তার জন্য আপনি ক্লেম করতে পারেন। আর একটা কি হতে পারে, যে কুকুরটা বা বিড়ালটি মারা গেল,
একটা অ্যাক্সিডেন্টের কারণে। সেক্ষেত্রে এমনও হতে পারে তার পোস্টমর্টেম হয়, তার পোস্টমর্টেম রিপোর্টও লাগতে পারে। ধরুন আপনার কাছে একটি কুকুর বা বিড়াল আছে যেটা খুব একটা দামি ব্রিড, যার ইন্স্যুরেন্সের সাম ইনসিওর ছিল ধরুন 3 লাখ টাকা, সে হঠাৎ মারা গেল একটা অ্যাক্সিডেন্টে। সেক্ষেত্রে পোস্টমর্টেম করতে হতে পারে এবং পোস্টমর্টেমের রিপোর্টটা আপনার কাছে রাখতে হবে। এই সবগুলো নিয়ে আপনাকে ক্লেম সাবমিট করতে হবে। এই যে একটা ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট দিয়ে সাবমিট করতে হবে। এই সাবমিটটা করতে পারেন, তো তার কতগুলো মোড আছে। আপনি অনলাইনে করতে পারেন, ইমেলের সঙ্গে এইসব ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়ে পাঠাতে পারেন, বা আপনি এর সাহায্য আপনার এজেন্টের কাছ থেকেও নিতে পারেন যিনি পলিসিটি করেছেন। এবার আমি আসছি এই লাস্ট যে পার্টটা, সেটা হচ্ছে স্টেপ 3, ক্লেম প্রসেস, অ্যাপ্রুভাল, সেটেলমেন্টের মধ্যে। এবার হচ্ছে আমি অ্যাপ্রুভাল প্রসেসটায় আসছি, যে কি হবে এগুলো যখন আপনি করবেন, তখন ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কিছু অ্যাকশনেবল আছে, তারা এই কাজটা করবে। আপনি যখন ডকুমেন্ট সাবমিট করলেন, এন্টিমেট করার সঙ্গে সঙ্গে ও দেখবে প্রথমে ইন্স্যুরেন্স কোম্পানি যে এই যে পলিসিটা ভ্যালিড আছে কিনা, ফার্স্ট কাজ তারা এটা করবে। আপনি যদি অসুস্থতার কারণে ওর ট্রিটমেন্টের কারণে যদি আপনি ক্লেম করে থাকেন, ইন্স্যুরেন্স কোম্পানি দেখবে যে অসুস্থতার জন্য আপনি এই ক্লেমটি করছেন সেটা পলিসিতে কভার করা আছে কিনা। তারপরে চেক করে দেখবে এই পার্টিকুলার কেসে কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ ছিল কিনা, যার কারণে কুকুরটি হয়তো মারা যেতে পারে বা অসুস্থ হতে পারে, তাকে হসপিটালাইজ করতে হতে পারে, এটা দেখবে। আর যদি একটু হাই ভ্যালু ক্লেম হয়, অনেক ক্ষেত্রে হয় একটু সার্ভেয়ার পাঠায়, বা ভেটেরিনারি ডাক্তারকে ইন্স্যুরেন্স কোম্পানি অনুরোধ করতে পারেন যে আপনি গিয়ে ফিজিক্যালি ইন্সপেক্ট করে আসুন ব্যাপারটা কি। এরকম ধরনের ঘটনাও ঘটতে পারে। তো ইন্স্যুরেন্স কোম্পানির যে অ্যাসেসমেন্ট আর সার্ভে, এই কাজগুলো হয়ে থাকে। এটার পরে কি হবে, এটা আপনার ক্লেমটা অ্যাপ্রুভাল প্রসেসে যাবে। এবার যখন অ্যাপ্রুভাল প্রসেসে ঢুকছে, তার মধ্যে আমার 3 রকমের ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে, আপনি যখন পলিসিটা নিয়েছিলেন, আপনি বলেছিলেন যে আপনার এই প্রিমিয়ামটা কমানোর জন্যে, যে ঠিক আছে, আমার যদি ভবিষ্যতে যদি কোনো ক্লেম আসে, আমি 30, 40 বা 50 হাজার টাকা ইন্স্যুরেন্স কোম্পানিকে আমি দিয়ে দেবো আমার এই ট্রিটমেন্টের জন্য। ধরুন ক্লেম হলো 1 লাখ টাকা, আপনি ইন্স্যুরেন্স নেওয়ার সময় বলেছেন যে আমি কম্পালসারি ডিডাক্টেবল, মানে আমি ডিডাক্ট করা যাবে যেটা আপনি আপনার পকেট থেকে দেবেন, সেটা হচ্ছে ধরুন 30 হাজার টাকা। তো 1 লাখ টাকার যদি ক্লেম হয়, ইন্স্যুরেন্স কোম্পানি প্রথমেই দেখবে আপনি 30 হাজার টাকাটা খরচা করেছেন কিনা, তার প্রুফ দিতে হবে। এই ডিডাক্টেবল কেন না, এটা করলে কি হয়, অনেক সময় যে ওই ক্যালকুলেটেড প্রিমিয়ামটা ডিডাক্টেবলের জন্য অনেক কম আসে। এটা এরকম তো হতে পারে যে আপনি আপনার পোষ্য বা কুকুর বা বিড়ালের জন্য আপনি ইন্স্যুরেন্স নিয়েছেন, আপনি ইন্স্যুরেন্স নিয়েই যাচ্ছেন, আপনি জানেন যে আমার যা ওভারঅল সিচুয়েশন, যে অবস্থা আমার এই পোষ্যটির, আমার এই কুকুরটি বা বিড়ালের, আমার যদি ক্লেম আসেও তাহলে হয়তো অ্যাক্সিডেন্টাল কারণে আসতে পারে, এর কোনো রোগ টোগ এই বছর হওয়ার কোনো চান্স নেই। সিচুয়েশন টু সিচুয়েশন এটা নির্ভর করে। তো আপনি ঠিক করলেন, ঠিক আছে আমি ওই ডিডাক্টেবল এই প্রসেসে যাই, আমি যদি কোনো ক্লেম আসে আমি নিজে থেকে, যদি 1 লাখ টাকার ক্লেম আসে তার একটা পার্সেন্টেজ ক্লেম আমি দিয়ে দেবো, বা একটা ফিক্স অ্যামাউন্ট আমি দিয়ে দেবো। সেটা আপনি প্রথম থেকে পলিসি নেওয়ার সময় এগ্রি করেছেন। আরেকটা হয় পদ্ধতি, সেটা হচ্ছে কো-পেমেন্ট। কো-পেমেন্ট হচ্ছে যে আপনি যখন পলিসিটা নিলেন, আপনি বললেন যে আমি 20% কো-পেমেন্ট করব। সেটা হচ্ছে একটা ক্লেম এলো, ধরুন আবার 1 লাখ টাকার ক্লেম এসে ইন্স্যুরেন্স কোম্পানি হিসেব টিসেব করে বললো যে ঠিক আছে, আপনি এই ক্লেমটায় পাবেন টোটাল 80 হাজার টাকা ক্ষতিপূরণ বাবদ। কিন্তু আপনি যখন পলিসি নিয়েছেন তখন আপনি ঠিক করে রেখেছেন যে 20% আপনি বিয়ার করবেন। তা এই কো-পেমেন্টের কারণে কি হচ্ছে, আপনার যে ইন্স্যুরেন্সটা সেটা কমে গেছে। আপনাকে বলে রাখি, এই পেট ইন্স্যুরেন্সে কো-পেমেন্ট ম্যান্ডেটারি অধিকাংশ ক্ষেত্রে। আমার জানা নেই যে কো-পেমেন্ট ছাড়া কোনো ইন্স্যুরেন্স হচ্ছে কিনা, হয়তো হতে পারে। তো কো-পেমেন্ট এই স্কিমটা হচ্ছে
ম্যান্ডেটারি। কোনো ইন্স্যুরেন্স কোম্পানি কো পেমেন্টের টার্ম ছাড়া পলিসি ইস্যু করে না। তার মানে আপনার যদি ৮০,০০০ টাকার যদি ক্লেম অ্যামাউন্ট হয়, আপনি যদি 20% কো পেমেন্টের জন্য এগ্রি করে, জেনারেলি এটা 10 থেকে 30% রেঞ্জে থাকে, আপনি দরকার হলে বাড়াতেও পারেন। ধরুন 20% আপনি এগ্রি করতে, ৮০,০০০ টাকার 20% হচ্ছে ১৬,০০০ টাকা। তো ৮০,০০০ টাকা থেকে ১৬,০০০ টাকা বাদ দিয়ে আপনাকে ৬৪,০০০ টাকা ইন্স্যুরেন্স কোম্পানি পেমেন্ট করবে। আরেকটা কি হয়, আরেকটা হয় যে আপনার সাম ইনসিওর্ড দেখা গেল ওই পার্টিকুলার ব্রিড অফ ডগ বা ক্যাটের জন্যে, আপনার ওই পার্টিকুলার প্রজাতির জন্য আপনার সাম ইনসিওর্ড বা অন্যান্য কোনো ক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি যখন ক্যালকুলেট করেছে যে দেখা গেল আপনার সাম ইনসিওর্ড হয়েছে ৯০,০০০ টাকা, কথার কথা, কিন্তু আপনার ক্লেম অ্যামাউন্ট হয়ে গেছে ১,১০,০০০ টাকা। ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু আপনাকে ৯০,০০০ টাকাই দেবে যদি ফুল আপনার ক্লেমটাকে ওরা গ্রাহ্য করে। যদি পার্টলি করে আরো কম দিতে পারে। আপনার হয়তো খরচ হয়েছে ১,১০,০০০ বা ২০,০০০ টাকা, কিন্তু পলিসির লিমিট ছিল ৯০,০০০ টাকা। সুতরাং ইন্স্যুরেন্স কোম্পানি এই ক্লেমটাকে যখন প্রসেস করবে, তার যে অ্যাপ্রুভাল দেবে, এইসব ফ্যাক্টরগুলো দেখে নেবে। আরেকটা কি হতে পারে যে আপনি ক্লেম করলেন, ক্লেমটা রিজেক্ট হয়ে গেল, কি কি কারণে? একটা হতে পারে প্রি এক্সিস্টিং ডিজিজ, যেটা আপনি ডিক্লেয়ার করেছিলেন, এই কুকুরটি হয়তো অসুস্থ হয়ে পড়ে গেছে ওই আগের একটা রোগের জন্য, বা মারা গেছে ওই পার্টিকুলার রোগের জন্য। আজকে ঘটনাটা ঘটেছে, আপনি অনেক দিন বাদে গিয়ে এটাকে ইন্টিমেট করছেন, যেটাকে বলছে লেট ইন্টিমেশন, সেক্ষেত্রেও আপনি আপনার ক্লেম রিজেক্ট হতে পারে। ইন্স্যুরেন্স কোম্পানি যে ডকুমেন্টগুলো দিতে হয়, যে বিল, হসপিটালের বিল, ভেটেরিনারি ডাক্তারের ফিস, মেডিসিনের বিল, এইসব যে ডকুমেন্ট আছে, তারপরে হচ্ছে যে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট, এইসব ইম্পর্টেন্ট যে ডকুমেন্টগুলো, সেগুলো যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন, আপনার ক্লেম রিজেক্ট হতে পারে। আর একটা হচ্ছে কি হতে পারে যে পলিসি এক্সক্লুশন, আপনি এমন একটা ক্লেম করেছেন যেটা পলিসির মধ্যেই ছিল না, এক্সক্লুশন লিস্টে ছিল, কিন্তু আপনি ক্লেম করেছেন। ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কারণ দেখাতে পারে আপনি যে ক্লেমটা করেছেন এটা পলিসি এক্সক্লুশনের মধ্যে ছিল, সুতরাং আপনি কোনো ক্লেম পাবেন না। এবার ধরে নেওয়া যাক যখন আপনার ক্লেমটা অ্যাপ্রুভ হয়েছে, ফুললি হয়েছে বা পার্টলি অ্যাপ্রুভ হয়েছে, কিছু একটা হয়েছে অ্যাপ্রুভাল, তখন এই ক্লেমটা যাবে সেটেলমেন্ট প্রসেসে। এর প্রসেসটা হচ্ছে যে ভেটেরিনারি ডাক্তারের যে বিল হয়েছে বা হসপিটালের বিল হয়েছে, প্রথমে আপনাকে সব দিয়ে দিতে হবে, পে করে দিতে হবে। ওই যে বললাম ক্যাশলেস হয় না, আপনি যখন পেমেন্ট করে দিয়েছেন, তার যখন আপনি একটা প্রমাণ দিলেন যে আমি এটা পেমেন্ট করেছি, তখন তারপরে গিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি মানে ইন্স্যুরার আপনাকে আপনার খরচের রিইম্বার্সমেন্টটা দেবে, যা হয়েছে অ্যাকচুয়াল খরচ সেটা আপনাকে সেই ক্ষতিপূরণটা দেবে। ক্যাশলেস ব্যাপারটা যেটা মানুষের ক্ষেত্রে হয়, পোষ্য বা পেটেদের ক্ষেত্রে একমাত্র হতে পারে কিছু কিছু ক্ষেত্রে, যে ইন্স্যুরেন্স কোম্পানির কিছু পার্টনার্ড ওই ভেটেরিনারি ক্লিনিকস আছে, যেখানে ওই ক্লিনিকে ক্যাশলেস ভর্তি করে না এবং তারা ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেমটা করে। এটা একটা জটিল প্রসেস, তাও এই প্রসেসটা কিছু কিছু ইন্স্যুরেন্স কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য। তো বন্ধুরা, এই হলো ক্লেম প্রসেস, যেটা আপনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মেটিকুলাসলি এবং কি কি ডকুমেন্ট লাগবে, যেটা আপনাদের আমি একটা বর্ণনা দিলাম। আমি এবার আপনাদের কিছু প্র্যাকটিক্যাল সাজেশন দিতে চাই। সব সময় এই যে ভেটেরিনারি ডাক্তারের যে রেকর্ডটি আছে, যে ভ্যাকসিনেশনের রিপোর্ট, হেন তেন যা আছে, এগুলোকে আপনারা সেভ করে রাখুন। আজকাল তো খুব সুবিধা হয়ে গেছে, ডিজিটালি করতে পারেন, ছবি তুলে রাখতে পারেন, স্ক্যান করে রাখতে পারেন, একটা সেভ জায়গায় রাখতে পারেন, যাতে আপনার দরকার হলেই আপনি ওটাকে খুঁজে পেতে পারেন। না হলে যদি ফিজিক্যাল বিল থাকে, এদিক ওদিক হারিয়ে যেতে পারে। ফিজিক্যাল বিলও রাখবেন, কিন্তু যদি না পান তাহলে এটা আপনার সেকেন্ড লাইন অফ ডিফেন্স। যদি আপনার পোষ্যটি একটা মাইনর প্রবলেম হয়, আপনি এটা ইন্টিমেট করুন ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমার এই পোষ্যটি, তার মানে তারা অবগত থাকবে অলরেডি ইন্স্যুরেন্স কোম্পানি যে না, এরকম একটা ক্লেম আসতে পারে, এই কুকুরটি বা এই বেড়ালটি অসুস্থ হয়েছে এবং তার যে ওনার আছে তিনি আমাদের ইন্টিমেট করেছেন। আরেকটা হচ্ছে যে আপনার পোষ্যটি যখন অসুস্থ হয়ে গেছে বা তার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন না, আপনি একটু রেপুটেড ভেটেরিনারি ক্লিনিক বা ডক্টরের কাছে নিয়ে যাবেন। সেটা আপনাকে অ্যাকচুয়ালি হেল্প করবে আপনার ক্লেমটাকে প্রসেস করার জন্য। আপনি যদি
একটু অন্যরকম কোনো উল্টোপাল্টায় জায়গায় যান এবং সেই ভেটেরিনারি ডক্টরটি হয়তো রেজিস্টার্ড নয় বা অন্য কোনো সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে ক্লেম রিইম্বার্সমেন্ট পেতে। আরেকটা সাজেশন হচ্ছে যে পলিসি আপনি এবছরে নিলেন, সামনের বছরে যখন এই পলিসিটি রিনিউয়াল করার দরকার, পলিসির ভ্যালিডিটি থাকতে থাকতে 1 মাস আগে আপনি এটা রিনিউয়াল করিয়ে নেবেন। যদি গ্যাপ ইন দ্য পলিসি আসে, ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম রিজেক্ট করতে পারে। আরেকটা আমার সাজেশন হচ্ছে, সেটা হচ্ছে আপনার এজেন্ট কি বলল, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি কি বলল মুখে, সেটা বড় কথা নয়। আপনি ইন্স্যুরেন্স করানোর আগে আপনি পলিসি ওয়ার্ডিং ডকুমেন্ট চেয়ে নেবেন, এটা আমার সাজেশন। আর বিশেষ করে আপনি লিস্ট অফ এক্সক্লুশনটা দেখে নেবেন যখন আপনি ক্লেম করছেন, কি কি কারণে আপনার ক্লেম ডিনায়াল হতে পারে। সুতরাং আপনি প্রথম থেকেই অবগত থাকবেন, আপনার নলেজে থাকবে এই সিচুয়েশনে আমার ক্লেম কিন্তু গ্রাহ্য করা হবে না, ইন্স্যুরেন্স কোম্পানি রিজেক্ট করতে পারে। এটা অতি অবশ্যই পলিসি ওয়ার্ডিং ডকুমেন্ট চেয়ে নেবেন বা দেখে নেবেন পলিসি নেওয়ার আগে। এবং সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানির কাছেই পলিসি ওয়ার্ডিং ডকুমেন্ট আছে, সে যে ধরনের পলিসি হোক। আর একটা হচ্ছে যে এই যে ডিডাক্টেবল আর কোপেমেন্টের কথাটা আমার আগের স্লাইডগুলোতে বললাম, এই ব্যাপারটা আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে যে ডিডাক্টেবল ব্যাপারটা কি, কোপেমেন্ট ব্যাপারটা কি, আমি যদি ক্লেম করি কত টাকা ডিডাক্ট হবে, কোপেমেন্ট ব্যাপারটা কি, কত পার্সেন্টেজ, এটা 20% না 30%, এগুলো আপনাকে দেখে নিতে হবে। এগুলো যদি আপনি দেখে নেন তাহলে আপনার নিজেরই সুবিধা হবে যখন ক্লেম প্রসেস হবে। বন্ধুরা, আমি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আপনাদের মতামত জানান, আপনাদের এই কমেন্ট সেকশনে জানান। আপনাদের যদি বাড়ির পোষ্যদের জন্য কোনো ইন্স্যুরেন্স করবার দরকার হয়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার মোবাইল নাম্বার এখানে দেওয়া রইল, আমার ইমেল আইডি এখানে দেওয়া আছে, আমার ওয়েবসাইটের ডিটেলসও দেওয়া রইল। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন। আমি অনুরোধ করব ফোন করবেন না। যদি ফোন করেন, কারণ হচ্ছে আমি হয়তো সবসময় ধরতে পারবো না ফোনটি, তখন আপনাদের খারাপ লাগতে পারে। আমাকে একটা মেসেজ করে দেবেন, আপনাদের আমি ফোন ব্যাক করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নমস্কার।